আরও খবর, দেশের কোথাও উন্নয়ন, কোথাও জনদুর্ভোগ, কোথাও উন্নয়নের অগ্রগতি, আবার কোথাও সম্ভাবনার নতুন দিগন্ত। এই মুহূর্তে দেশ জুড়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ সব ইস্যুর সবশেষ তথ্য, ঘটনাস্থল থেকে সহকর্মীদের সরাসরি সংযোগ এবং তাৎক্ষণিক আপডেট নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন স্টার নিউজ লাইভ। স্বাগত স্টার নিউজ লাইভে, আপনাদের সঙ্গে আছে আমি আব্দুর রউফ। প্রতিষ্ঠার ১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চলছে নানা আয়োজন। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান অভি। আমরা অভির সাথে এখন যুক্ত হব। অভি, শুভ সকাল আপনাকে। যেমনটা আসলে বলছিলাম, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী চলছে। আপনার কাছে জানতে চাই, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসলে কি কি আয়োজন করা হয়েছে এবং সেই সাথে আরও জানতে চাই শিক্ষার্থীদের প্রত্যাশা আসলে কি? রফ, আজকে আসলে বিশ্ববিদ্যালয়ে একজন সাজ রব এবং কিছুক্ষণ আগে এখানে বর্ণাঢ্য একটা র্যালি হয়েছিল এবং যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক শুরু করে কর্মকর্তা, কর্মচারী, সব স্তরের মানুষ তারা এখানে অংশ নিয়েছিল। এখানে পায়রা ওড়ানো হয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যিনি অভিভাবক ভিসি ওবায়দুল ইসলাম তিনি কথা বলেছেন এবং যেসব আলোচকরা ছিলেন সবার কণ্ঠে একটি ব্যাপার উঠে এসেছে, সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান যেটি একটি স্বাধীন দেশের জন্ম দিয়েছে, একটি জাতি গঠনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং শিক্ষকরা এবং কর্মচারী, কর্মকর্তারাও। এবং তারা যেটি বলছেন যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশে যেমন নেতৃত্ব দিচ্ছেন, তেমনি এই দেশের বিনির্মাণে সবচেয়ে বেশি যারা এগিয়ে আছেন, সবচেয়ে সম্মুখ সারিতে যারা আছেন, তারা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ কারণে এই বিশ্ববিদ্যালয়ে যে গবেষণা কম হচ্ছে বা অন্যান্য বিষয়ের যে ঘাটতিগুলো তুলে ধরা হচ্ছে, সেটি ঘুচিয়ে বিশ্বের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে পরিণত করার জন্য ভিসি একটি এখানে লক্ষ্য নির্ধারণ করেছেন এবং সবার সহযোগিতা চেয়েছেন। তো আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে এখানে মঞ্চ রয়েছে এবং বিভিন্ন পতাকা রয়েছে ইউনিভার্সিটির বিভিন্ন সংগঠনের, সেটি আমরা একটু দেখাতে চাই। এবং এখানে কিছুক্ষণ আগে প্রোগ্রাম হয়েছে এবং বৃষ্টির কারণে মূলত প্রোগ্রামটি ভেতরে নেওয়া হয়েছে। মূলত এখন টিএসসির যে ভেতরের প্রাঙ্গণ রয়েছে, ভেতরে যে অডিটোরিয়াম রয়েছে, সেখানে আলোচকরা কথা বলছেন এবং এখন কিন্তু কথা বলছেন বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ইংরেজি বিভাগে সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি মূলত কথা বলছেন আর আমরা এখানে বাইরে আপনাদেরকে খবরটি জানানোর চেষ্টা করছি। তো সব মিলিয়ে আসলে বিশ্ববিদ্যালয়ের যে অর্জন, গৌরবোজ্জ্বল ইতিহাস, সেটি তারা তুলে ধরছেন। আমাদের সঙ্গে কথা বলেছেন সাদিক কায়েমও। তার কাছে জানতে চেয়েছিলাম যে ২৪শে গণঅভ্যুত্থান, এখানেও তো বিশ্ববিদ্যালয়ের বড় ভূমিকা, সেখানে অর্জনটা কি? তিনি এক কথা যেটি বলেছেন যে আগে যেখানে একটি ছাত্র সংগঠন এখানে আধিপত্য ছিল, এখানে কিন্তু সবকটি যে ছাত্র সংগঠন আছে, ছাত্র শিবির, ছাত্র দল থেকে অন্যান্য সংগঠন, বাম সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, সবাই কিন্তু তাদের কাজটা ঠিক মতো করতে পারছেন এবং নৈরাজ্য যে সন্ত্রাসবাদ, সেটি কিন্তু শূন্যে নেমে এসেছেন, সেটি কিন্তু তারা বলছেন এবং তাদের যে সংগ্রাম, তাদের যে প্রতিষ্ঠা, তাদের যে চ্যালেঞ্জ, সেটি তারা কাজ করে যাচ্ছেন বলে তারা জানিয়েছেন। তো আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বিশ্ববিদ্যালয়ের আমাদের স্টারের যিনি প্রতিনিধি শাওন, তার কাছে আমরা একটু জানতে চাইবো যে আজকে সারাদিনের কি কর্মসূচি রয়েছে এবং যেহেতু সে একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তার প্রত্যাশা কি এবং সাংবাদিক হিসেবে তার দৃষ্টিভঙ্গি এবং পর্যবেক্ষণ কি, সেটা আমরা একটু জানতে চাইবো। শাওন, আপনি তো এখানে সাংবাদিকতা করছেন, একই সঙ্গে শিক্ষার্থী, আপনার পর্যবেক্ষণ কি? ক্যাম্পাসে কি এখন আগের চেয়ে ভালো পরিবেশ আছে? ধন্যবাদ। সত্যি কথা বলতে সাজ রব আপনি যেমনটা বলছিলেন এবং ক্যাম্পাসে আগের থেকে এখন অনেকটাই যদি বলি যে নিউট্রাল অবস্থা সেটা আছে এবং সাংবাদিক হিসাবে যদি আমার পর্যবেক্ষণ বলি, প্রত্যেকটি ছাত্র সংগঠনের কিন্তু একটি সহ অবস্থান আমরা ক্যাম্পাসে দেখতে পাচ্ছি। যেমনটি একটু আগে আমাদের সাথে কথা বলার সময় ডাকসুর ভিপি বলছিলেন যে ক্যাম্পাসে এখন প্রত্যেকটি অংশীজনের সাথেই কিন্তু তাদের সংলাপ হয়, আলাপচারিতা হয় এবং তারা একটি যে ক্যাম্পাস একটি ভালো ক্যাম্পাস এবং টিএস র্যাঙ্কিং ক্যাম্পাসকে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটি দৃঢ় প্রত্যয় কিন্তু তিনি আমাদের সাথে ব্যক্ত করেছেন। ঠিক তেমনভাবেই আজকে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম যে প্রতিষ্ঠাবার্ষিকী অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস, সেখানে ভিসি ওবায়দুল ইসলাম স্যারও কিন্তু একটি কথাই বলেছেন যে বিশ্বের একমাত্র বিশ্ববিদ্যালয় যেটি আসলে একটি জাতি গঠনে সহযোগিতা করেছে, একটি দেশ বিনির্মাণ করেছে, বিশ্বের একমাত্র বিশ্ববিদ্যালয়। বিভিন্ন আন্দোলন সংগ্রামে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেখা যায় এবং ঠিক তেমনই এবারের প্রতিপাদ্যকে এভাবে রাখা হয়েছে গণতন্ত্রের পুনরুদ্ধার ও ঢাকা বিশ্ববিদ্যালয়, এবারের প্রতিপাদ্য এভাবে দিয়ে কিন্তু সাজানো হয়েছে। আসলে ধন্যবাদ আপনাকে। কথা বলছিলেন আমাদের স্টারের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি শাওন এবং সব মিলে কিন্তু
বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ আমরা যেটি গেল 16-17 বছর ধরে দেখে এসেছি, যে একরকম নৈরাজ্য, একটিমাত্র ছাত্র সংগঠনে তাদের আধিপত্য, যেটি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছিল, সেখান থেকে বের হয়ে এসে কিন্তু এখন ছাত্রদল, ছাত্র শিবির, অন্যান্য শিক্ষার্থীরা সবাই কিন্তু, এবং গণরুমের যে কালচার ছিল সেখান থেকে বের হয়ে এসে একটি সুন্দর ক্যাম্পাস বিনির্মাণে কিন্তু সবাই কাজ করছে, এবং এটি নেতৃত্ব দিচ্ছেন কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ABM ওবায়দুল ইসলাম। তো তিনি সবার সহযোগিতা চেয়েছেন এবং বিশ্ববিদ্যালয়কে বিশ্বের প্রথম সারির বিশ্ববিদ্যালয় নিয়ে যেতে যত ধরনের ক্যাটাগরিতে এই উন্নীত থাকা যায়, সবাই এই কারণে তিনি সহযোগিতা চাইছেন। এবং সব মিলে বলা যায় যে বিশ্ববিদ্যালয় আজকে সারাদিনেই নানা কর্মসূচি রয়েছে। এখন ভেতরে আলোচনা চলছে, দুপুরে আলোচনা রয়েছে, বিকেলে কনসার্ট রয়েছে, সারাদিনই কিন্তু আজকে বিশ্ববিদ্যালয়ের সাজ রবটা থাকবে। এবং শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা শিক্ষক নন, বাইরে থেকে অনেক শিক্ষার্থীরা আসছেন, ঢাকার বাসিন্দারা বিশেষ করে, তারা দিনটি তাদের পরিবারকে নিয়ে এখানে কাটাচ্ছেন, এবং তাদের শিক্ষার্থীরা, তাদের পরিবারের সদস্যরা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে পারে, সেজন্য তাদেরকে অনুপ্রেরণা দেওয়া, তাদেরকে ক্যাম্পাসটি ঘুরিয়ে দেখা, সেটাও আমরা দেখছি। তো সব মিলে সারাদিনই আমরা এখানে থাকবো, সে খবরগুলো আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। রফ। অভি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন এবং সেই সাথে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের জানাচ্ছিলেন। পরবর্তী সময় আপনার সাথে আমরা আবারও যুক্ত হব। বাগেরহাটে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মূল ফটকে অর্থাৎ প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে সেখানে আউটসোর্সিংয়ের কর্মচারীরা সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন, এ বিষয়ে জানাতে আমাদের সহকর্মী সেখান থেকে যুক্ত হচ্ছেন SS সোহান। আমরা সোহানের সাথে এখন যুক্ত হতে চাই। সোহান, আসলে যেমনটি বলছিলাম যে বাগেরহাটে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন আউটসোর্সিংয়ের কর্মচারীরা। আপনার কাছে জানতে চাই ঠিক কি কি দাবিতে তারা এই তালা ঝুলিয়ে দিয়েছেন এবং তাদের দাবি আসলে কি জানতে চাই। এখানে যারা অবস্থান কর্মসূচি করছে তারা মূলত বাগেরহাট 250 শয্যা জেলা হাসপাতালের আউটসোর্সিং এর কর্মীরা। এরা গত 2 বছর ধরে কিন্তু এই হাসপাতালে কাজ করছে। এদের মূল দাবিটি হচ্ছে তাদেরকে যাতে চাকরিতে বহাল রাখা হয়, কেননা গত কয়েকদিন ধরে কিন্তু তাদেরকে মৌখিক নোটিশে বলা হয়েছে তোমাদের 1 জুলাই থেকে আর কাজে আসতে হবে না, তোমাদের কে চাকরিচ্যুত করা হয়েছে। কিন্তু এই যারা 2 বছর ধরে কাজ করছেন, এদের দাবি হচ্ছে যে তারা ঠিকঠাক কাজ করছে এবং 2025 সালে আউটসোর্সিংয়ের একটি নীতিমালা রয়েছে, যেখানে বলা হয়েছে যে সেবা প্রদানকারী যেসব প্রতিষ্ঠানে আউটসোর্সিংয়ের কর্মীরা রয়েছে তারা যদি সঠিকভাবে কাজ করে, তাদের বিরুদ্ধে যদি কোনো ধরনের অভিযোগ না থাকে, তাহলে নতুন ঠিকাদার নিয়োগ দিলেও কিন্তু সেই কর্মচারীদের তাদের কর্মস্থলে বহাল রাখতে হবে। সেই দাবিতেই কিন্তু এরা এখানে অবস্থান কর্মসূচি করছে। এর আগেও বিভিন্ন সময় আমরা দেখেছি এই যে কর্মচারীরা তারা কিন্তু বাগেরহাটে মানববন্ধন করেছে, বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে, স্মারকলিপি দিয়েছে। সর্বশেষ এই কর্মচারীরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট আবেদন করেছে এবং সেই রিট আবেদনের সিদ্ধান্ত পেলেই এদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাগেরহাট 250 শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে অবস্থান কর্মসূচির সর্বশেষ খবর। সোহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। দর্শক, যেমনটি আসলে বলছিলাম যে বাগেরহাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী SS সোহান। তিনি জানাচ্ছিলেন যে সেখানে যে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রশাসনিক ভবনে সেখানে তালা ঝুলিয়ে কর্মসূচি পালন করছেন কর্মীরা, সেখান থেকেই তিনি সরাসরি আমাদের জানাচ্ছিলেন। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আনসার ও ভিডিপির মিডিয়া প্ল্যাটফর্ম প্রান্তিক কণ্ঠস্বরের উদ্বোধন করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। কথা বলছেন তিনি, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তথ্যমন্ত্রী হিসাবে কাজ করতে গিয়ে আমি প্রতিনিয়তই এই বিষয়টি নিয়ে মোকাবেলা করতে হচ্ছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পুরনো মনোজগতের মানুষ আমরা যারা, তারা পরিবর্তিত এই পরিস্থিতিটাকে ভালো করে বুঝতে পারি না বোঝার কারণে অ্যানালগ সিস্টেম এবং ডিজিটাল সিস্টেমের যে এই ডিফারেন্সটা আমরা পার্থক্য নির্ণয় করতে পারি না, এবং না পারার কারণে
ডিজিটাল প্ল্যাটফর্মকে সর্বোচ্চ মাত্রায় ব্যবহার করা এবং সেই অনুযায়ী জনবলকে আবার নতুন করে সাজানো, সেই অনুযায়ী নিজের পুরনো জ্ঞানকে ঝেড়ে ফেলে দিয়ে নতুন করে জ্ঞান লব্ধ করা এবং নতুন জ্ঞানের প্রেক্ষিতে নতুন করে কর্ম পরিকল্পনা তৈরি করা, নতুন করে লক্ষ্য নির্ধারণ করা এবং সেই লক্ষ্য বাস্তবায়ন করার জন্য নতুন করে কর্মকৌশল নির্ধারণ করা এবং এই পুরো ব্যাপারটাকে নেতৃত্ব দেওয়ার জন্য একটা ডিজিটাল লিডারশিপকে গ্রহণ করা, এই পুরো ব্যাপারটাই একটা সম্পূর্ণ আধুনিক এবং প্রযুক্তি নির্ভর। আমি আবারও অভিভূত হয়ে আপনাদেরকে বলছি যে আপনাদের প্রান্তিক কণ্ঠস্বর আমাদের অনেকের জন্যই একটি শিক্ষণীয় উদ্যোগ হতে পারে। আমি চেষ্টা করব আপনাদের প্রান্তিক কণ্ঠস্বরের এই উদ্যোগকে বাংলাদেশের সংশ্লিষ্ট অন্যান্য সকল জায়গাতে দৃষ্টান্ত আকারে সামনে তুলতে, যাতে অন্যরাও আপনাদেরকে অনুকরণ করে। সর্বশেষ আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে স্মরণ করে দিতে চাই, আমরা যেই নতুন বাতায়নে প্রবেশ করেছি এটি কিন্তু স্ট্যাটিক না, এটি কিন্তু কোনো স্থির বাস্তবতা না, এটি কিন্তু একটি চলমান বাস্তবতা। ফলে প্রতিনিয়তই কিন্তু এই পরিবর্তনের দিকে আমাদের যেমন নজর রাখতে হচ্ছে, তেমনি প্রতিনিয়তই পরিবর্তিত এই পরিস্থিতির সঙ্গে নিজেদেরকে খাপ খাওয়াতে হচ্ছে। ফলে জ্ঞান এবং মনোজগৎকে স্থিতিশীল করার কোনো সুযোগ নাই, যে কোনো উদ্যোগকেও এখানে স্থিতিশীল রাখার কোনো সুযোগ নাই। ফলে প্রতি মুহূর্তেই আমাদেরকে চিন্তার দিক থেকে যেমন গতিশীল থাকতে হবে, তেমনি গৃহীত পরিকল্পনাকে সময়োপযোগী করার জন্য একটি চলমান প্রক্রিয়ার মধ্যে আমাদেরকে থাকতে হবে। তা না হলে আজকে যিনি আধুনিক, আগামীকালকে তিনিই কিন্তু অচল হয়ে যেতে পারেন। ফলে প্রান্তিক কণ্ঠস্বরকে প্রতি মুহূর্তেই কিন্তু নতুন নতুন উদ্ভাবনী ব্যবস্থার সঙ্গে খাপ খাওয়ানোর জন্য একটা চলমান আপগ্রেডিং সিস্টেমের মধ্যে কিন্তু থাকতে হবে। আমি নিশ্চিত আপনারা এ ব্যাপারে সজাগ আছেন। নিকট ভবিষ্যতেই আবার আপনাদেরকে আপনাদের কর্মকাণ্ড সম্পর্কে ধারণা, জ্ঞান নেওয়ার জন্য আপনাদের মাঝে আসতে চাই। পরিশেষে আমি আবারও মহাপরিচালক মহোদয়কে এবং সর্বসংশ্লিষ্ট কর্মকর্তাকে অন্তরের অন্তঃস্থল থেকে বিশেষ ধন্যবাদ জানিয়ে প্রান্তিক কণ্ঠস্বরের আনুষ্ঠানিক উদ্বোধনী ঘোষণা করছি। দর্শক, তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন কথা বলছিলেন, আমরা সেখানে সরাসরি যুক্ত ছিলাম। অভিন্ন প্রশ্নপত্রে কাল থেকে সারা দেশে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। এর মধ্যে 11টি শিক্ষা বোর্ডের অধীনে সকল কেন্দ্রে দেওয়া হয়েছে সার্বিক পরিস্থিতি। এ নিয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিয়াউল গনি সেলিম, এবং সেলিমের সাথে এখন যুক্ত হব। সেলিম, যেমনটি আসলে বলছিলাম যে কাল থেকে তো উচ্চ মাধ্যমিক এবং সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনার কাছে জানতে চাই, রাজশাহী বিভাগের আন্ডারে ঠিক কতটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেই সাথে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে শিক্ষা বোর্ড থেকে? আসলে এইবারই প্রথম এই দফায় আসলে রাজশাহী সহ দেশের 11টি শিক্ষা বোর্ডে যে অভিন্ন, অর্থাৎ একই প্রশ্নপত্র একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা, সেই হিসেবে বোর্ডগুলোর ব্যস্ততা কিন্তু একেবারেই শেষ পর্যায়ে, প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। আমি কথা বলেছিলাম এই রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামীমা আরা চৌধুরীর সঙ্গে। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে রাজশাহী বিভাগ, অর্থাৎ রাজশাহী বিভাগের যে 8টি জেলা রয়েছে, এই 8টি জেলার 208টি কেন্দ্রে, পরীক্ষা কেন্দ্রে একযোগে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং আগামীকাল বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিশেষ করে এবারই এইচএসসি প্রথম পরীক্ষা, এবারই প্রথম প্রত্যেকটি কক্ষে, অর্থাৎ যেসব কক্ষগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেসব কক্ষে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এর মধ্যে আমি বিভিন্ন কেন্দ্রে গিয়েও সেটি ঘুরে দেখেছি। এর পাশাপাশি যে ডিজিটাল নকলের কথা বলা হয়, সেটি শিক্ষামন্ত্রী বারবার বলছেন, সেটি প্রতিরোধে আসলে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর পাশাপাশি কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেগুলোর সামর্থ্য আছে সেগুলোতে আসলে মেডিকেল টিমও রাখা হয়েছে। এরই মধ্যে প্রশ্নপত্র সকল জেলা থেকে এবং উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যেটি জানিয়েছেন যে জেলা প্রশাসন ট্রেজারি আছে, ট্রেজারির মাধ্যমে উপজেলাগুলোতে সেই প্রশ্নপত্র পৌঁছানো হয়েছে এবং পর্যায়ক্রমে সময় মতো কেন্দ্র সচিবদের হাতে সেই প্রশ্নপত্রগুলোতে তুলে দেওয়া হবে। এবার রাজশাহী শিক্ষা বোর্ডে 1,40,000-এর কিছু বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন। গতবারের
তুলনায় এবারের পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু প্রায় 7,500 মতো পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। তবে শিক্ষার্থীদের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে, কারণ যেহেতু এবার অভিন্ন প্রশ্নপত্রে প্রশ্ন হচ্ছে বা পরীক্ষা হতে যাচ্ছে, এটা নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা এবং কি হয় শেষ পর্যন্ত পরীক্ষা সেটা নিয়ে কিন্তু অনেকটা চিন্তা আছে। যদিও তারা বলছেন, শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বলছে যে অন্যান্য বছরগুলোতে যেমন পরীক্ষার খাতা মূল্যায়নের ক্ষেত্রে বা রেজাল্ট তৈরির ক্ষেত্রে একটা চাপ ছিল, একটা অদৃশ্য চাপ ছিল যে রেজাল্ট ভালো করতে হবে, জিপিএ 5 সংখ্যা বাড়াতে হবে। তবে সরকারের তরফ থেকে এ ধরনের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, এবার কোনো ধরনের কোনো চাপ নাই, অর্থাৎ শিক্ষার্থী বা পরীক্ষার্থীর খাতা অনুযায়ী যে নম্বরটি পাওয়ার যোগ্য সে নম্বরটি যেন যথাযথভাবে দেওয়া হয়, সেটি পরীক্ষকদের অর্থাৎ খাতা যারা মূল্যায়ন করবেন, খাতা যারা দেখবেন তাদেরকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে, কোনো ধরনের যাতে পক্ষপাতিত্ব না করা হয়। সে হিসাব থেকে তারা বলছেন যে এবারে অত্যন্ত কড়াকড়ি এবং নকল মুক্ত এবং সুন্দর পরিবেশে পরীক্ষা নেওয়া হবে, সে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সব মিলিয়ে রাজশাহী বোর্ডে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেখানে আগামীকালকে সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নিয়ে একেবারে প্রস্তুতি একদম শেষ পর্যায়ে। রৌফ, রাজশাহী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবারে এইচএসসি পরীক্ষার সার্বিক প্রস্তুতির খবর জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। আমরা মোস্তাফিজের সাথে এখন যুক্ত হব। মোস্তাফিজ, আপনার কাছেও ঠিক একটু জানতে চাই যে আগামীকাল তো পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং সমমানের, আর দিনাজপুরের ঠিক কতটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেই সাথে শিক্ষার্থীদের ভোগান্তির কোনো খবর পেয়েছেন কিনা জানতে চাই। আগামীকাল থেকে সারা দেশে দিনাজপুর বোর্ডের অধীনেও কিন্তু এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রায় 200 কেন্দ্রে 1,14,000-এর মতো শিক্ষার্থী অংশ নেবেন, যা গত বছরের তুলনায় প্রায় 8,000 শিক্ষার্থীর বেশি অংশ নিয়েছেন। অর্থাৎ গত বছর ছিল 1,05,000-এর মতো শিক্ষার্থী। এবছর শিক্ষার্থীর সংখ্যা কিছুটা বেড়েছে। দিনাজপুর বোর্ডের অধীনে রংপুর বিভাগের 65 কলেজে 213টি কেন্দ্রে কিন্তু এই পরীক্ষা অনুষ্ঠিত মধ্যে কেন্দ্রে কেন্দ্রে যে পরীক্ষার যে সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু পাঠানো হচ্ছে। গত শুক্রবার কিন্তু এখানে দিনাজপুরে এসেছিলেন এবং তিনি যারা সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র সচিব থেকে শুরু করে যারা এই পরীক্ষার সাথে সংযুক্ত রয়েছেন তাদের সাথে মতামত যে মত বিনিময় সেটি করেছেন এবং নকল মুক্ত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য করণীয় সেই নির্দেশনা কিন্তু দিয়েছেন। আমরা ইতিমধ্যে দেখেছি যে সকল শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে, তার মধ্যে এখনো পর্যন্ত কোনো ধরনের ভোগান্তি নেই। অ্যাডমিট কার্ড কিংবা প্রবেশপত্র নিয়ে তাদের মধ্যে মোস্তাফিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। বর্ষা আসতেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। ছোট বড় থেকে শুরু করে সব বয়সী মানুষের ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। এ বিষয়ে আরও খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হবেন সহকর্মী সৈয়দ মেহেদী হাসান। আমরা মেহেদী হাসানের কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই। মেহেদী হাসান, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু মুস্তাফিজ আপনার সাথে একটু এ বিষয়ে জানতে চাই, ডেঙ্গুর প্রকোপ তো বেড়েই চলেছে, এই বিষয়ে একটু আমাকে সর্বশেষ জানাবেন যে ঠিক কতজন আক্রান্ত হয়েছে 24 ঘন্টার মধ্যে, কতজন আক্রান্ত হয়েছেন এবং সেই সাথে জানাবেন যে গ্রামের কি অবস্থা দেখছেন, হসপিটালের চিকিৎসকদের কি অবস্থা দেখছেন, এই বিষয়ে একটু আমাকে জানাবেন। আসলে সব মিলিয়ে আপনার কাছে জানতে চাই যে ডেঙ্গুর প্রকোপ কেমন দেখছেন বরিশালে। সংক্রমণের সংখ্যাটা বেশি করছে চিকিৎসকরা। আমরা কিছুক্ষণ আগে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ছিলাম, সেখান থেকে সদর হাসপাতাল, সব জায়গায় কিন্তু আমরা দেখেছি যে জ্বরের প্রাদুর্ভাব বেড়েছে। যদি বিভাগের চিত্রটা একটু দেখাই, আজ বলে যে বরিশাল বিভাগে কিন্তু গত 24 ঘন্টায় 42 জন চিকিৎসা নতুন রোগী ভর্তি হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন 135 জন। মূলত শহরে এবং গ্রামে আমি যদি একটু দেখাই বাম দিকে, যে এখানে যেভাবে ঝোপ
জঙ্গল রয়েছে, ঠিক একইভাবেই কিন্তু শহরের বিভিন্ন অঞ্চলে এইভাবেই ঝোপ জঙ্গল রয়েছে এবং এইভাবেই ঝোপ জঙ্গল রয়েছে এবং যারা আক্রান্ত হচ্ছেন এবং নগরবাসী যেটি বলছেন যে এই যে অপরিষ্কার অপরিচ্ছন্নতার কারণেই কিন্তু ডেঙ্গুর সংক্রমণটা বাড়ছে এবং এবছর বর্ষার শুরুতেই ডেঙ্গুটা বেড়েছে। গত বছরের চিত্রটা যদি একটু বলি যে গত বছর বরিশাল বিভাগে প্রায় 20,000 ডেঙ্গু আক্রান্ত রোগী ছিল এবং মারা গিয়েছিল 45 জন। আর এবছর ইতিমধ্যে একজন পিরোজপুরে মারা গেছেন। অর্থাৎ বরিশালের চিত্রটা হচ্ছে গত বছরের তুলনায় একটু বেশি ভয়াবহ, কারণ গত বছর বর্ষা শুরু হওয়ার 1.5 মাসের মাথায় কিন্তু মৃত্যুর সংখ্যা ছিল, কিন্তু এবছর বর্ষা শুরু হওয়ার শুরুতেই কিন্তু মারা গেছে। এবং গতকালকে যে 42 জন নতুন রোগী ভর্তি হয়েছে তার মধ্যে কিন্তু সংক্রমিত সবথেকে বেশি পিরোজপুরে এবং ঝালকাঠিতে। যদিও গত বছর ছিল বরগুনাতে সংক্রমণের সংখ্যা বেশি, কিন্তু এবছর কিন্তু সেই স্থানটি পরিবর্তিত হয়েছে এবং এখন পর্যন্ত অর্থাৎ জানুয়ারি মাস থেকে এই জুন মাস পর্যন্ত, ইতিমধ্যে জুলাই শুরু হয়েছে, অর্থাৎ এই 6 মাসে 2025 জন ইতিমধ্যে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমরা বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলেছি, নগর প্রশাসকের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে ডেঙ্গুর সংক্রমণ অর্থাৎ পরিচ্ছন্নতায় আর যে গাফিলতি বিভিন্ন সময় হয়েছে সে কারণেই কিন্তু এই সংক্রমিত হয়ে আসছে এবং বিভিন্ন যে উপজেলাগুলো রয়েছে, পৌরসভা রয়েছে, সেখানে যে মশক নিধনের যে ওষুধ ব্যবহার করা হয় সেটি কতটুকু কার্যকর তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন স্থানীয়রা। কারণ তারা বলছেন যে শুধুমাত্র ধোঁয়া উৎপাদনকারী মেশিন দিয়েই ধোঁয়া দেওয়া হচ্ছে এবং যে স্প্রে করা হচ্ছে তাতে মশা আসলে মারা যাচ্ছে কিনা তা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করছে। ফলে এই যে ঝোপ জঙ্গল এগুলো যদি ঠিকভাবে সঠিক সময়ে পরিচ্ছন্ন না করা হয় তাহলে এবছর কিন্তু এই অঞ্চলের জন্য এক ধরনের অশনি সংকেতই বলা চলে। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মেহেদী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবারে ডেঙ্গু আক্রান্তের খবর জানাতে কক্সবাজার সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিবুল্লাহ মহিব। আমরা মহিবের সাথে এখন যুক্ত হতে চাই। মহিব, যেমনটি আসলে বলছিলাম যে দিন দিন কিন্তু ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। আপনার কাছে জানতে চাই গত 24 ঘন্টায় হাসপাতালে রোগীর সংখ্যা কেমন দেখছেন, নতুন করে কেউ আক্রান্ত হয়েছেন কিনা এবং চিকিৎসকরা আসলে কি বলছেন? আসলে কক্সবাজার গণবসতিপূর্ণ এলাকা, এমনিতেই সেই কারণে যেমন ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা বাড়ছে, তেমনি কিন্তু আপনারা জানেন যে কক্সবাজারে কিন্তু প্রায় 15 লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে উখিয়া টেকনাফে। সেখানে কিন্তু সাধারণ মানুষ যেভাবে বসবাস করে বা বাংলাদেশিরা যেভাবে বসবাস করে সেভাবে কিন্তু তাদের বসবাসের সুযোগ নেই। তারা খুবই গিজগিজে অবস্থায় বসবাস করে, যার কারণে মশার যেই আক্রান্তের সংখ্যা বা মশার যে লার্ভা সেইগুলো তৈরি বিষয়, বিশেষ করে তাদের পয় নিষ্কাশন ব্যবস্থা থেকে শুরু করে জলাবদ্ধতার যেই নিষ্কাশন ব্যবস্থা সেটি না থাকার কারণে উল্লেখযোগ্য হারে কিন্তু ক্যাম্পগুলোতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে। গেল কয়েকদিনে অন্তত 3 গুণ, গেল অর্থবছরের চেয়ে 3 গুণ বেশি ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হয়েছে, মৃত্যু হয়েছে। শুধু একটি হসপিটাল নয়, কক্সবাজারের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দেখা দিয়েছে। এখানে চিকিৎসকরা বলছেন মূলত যেহেতু ক্যাম্প কেন্দ্রিক জলাবদ্ধতার প্রকোপ বেশি, বিশেষ করে বর্ষায় জমে থাকা পানির প্রকোপ বেশি, গণবসতি এবং এডিস মশার যে বংশবিস্তার সেটি কিন্তু ক্যাম্প কেন্দ্রিক বেশি হওয়ায় সেটি কিন্তু স্থানীয়দের পাশাপাশি অন্যান্য যেই জেলাগুলো বা অন্যান্য জায়গাগুলো যেখানে রোহিঙ্গারা আসলে বিচরণ করছে সেই সমস্ত জায়গায়ও কিন্তু আসলে ডেঙ্গুর প্রকোপটা বেড়ে গিয়েছে। বিশেষ করে ক্যাম্পগুলোতেই আসলে সতর্কতা জারি করেছে সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে। তারা স্পেশালি মূলত RRC কার্যালয়ের পক্ষ থেকে তারা ডেঙ্গু প্রতিরোধে মূলত বিভিন্ন কার্যক্রমের কথা আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে বর্ষা যেহেতু চলে এসছে, জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং ঘনবসতি থেকে আসলে রোহিঙ্গাদেরকে একটু শৃঙ্খলার মধ্যে নিয়ে সে আসলে চলাচলের কথা বলা হয়েছে। আসলে ডেঙ্গুর পাশাপাশি কক্সবাজারের যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে, বিশেষ করে ক্যাম্পের পাশাপাশি সেখানে কিন্তু পাল্লা দিয়ে
আসলে ম্যালেরিয়ার প্রকোপও বেড়েছে, সেটি আমাদেরকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। এডিস মশার বিস্তার রোধে আসলে বিভিন্ন এলাকায় তারা তাদের যে কার্যক্রম সেটি এখন পর্যন্ত চলমান রেখেছে। এই ছিল আসলে কক্সবাজারের যে ডেঙ্গু পরিস্থিতি তার সর্বশেষ। মহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। রাঙামাটির বনরূপায় বসেছে ঐতিহ্যবাহী সাপ্তাহিক হাট। জেলার বিভিন্ন জায়গা বিক্রির জন্য আনা হয়েছে নানা রকম ফল। আরও খবর জানাতেন সহকর্মী মিশু মল্লিক। আমরা মিশু মল্লিকের সাথে এখন যুক্ত হতে চাই। মিশু মল্লিক, দেখতে পাচ্ছি আপনি হাটে অবস্থান করছেন। আপনার কাছে জানতে চাই যে হাটে ফলের আমদানি কেমন দেখছেন, এবং সেই সাথে জানতে চাই দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন। ধন্যবাদ। আসলে এটি রাঙামাটির একটি বিখ্যাত বাজার, এটিকে সমতা ঘাট বলা হয়ে থাকে। এটির একটি অন্য নাম আছে, সেটা হচ্ছে ভাসমান হাট। কারণ এই হাটে আসলে পাহাড়ের যে বিভিন্ন উপজেলাগুলো রয়েছে, ইউনিয়নগুলো রয়েছে, সেখান থেকে আসলে যে সকল ফল উৎপাদিত হয়, সে সকল ফল আসলে কাপ্তাই হ্রদের মাধ্যমে বা ইঞ্জিন চালিত বোটে করে আসলে এই হাটে নিয়ে আসা হয়, এবং এখান থেকেই আসলে বেচা বিক্রি শুরু হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা এই হাটে আসেন এবং পাহাড়ের যে বিষমুক্ত, ফরমালিন মুক্ত উৎপাদিত যে সকল ফল ফলাদি রয়েছে, সেগুলো আসলে এখান থেকে তারা কিনে নিয়ে যান দেশের বিভিন্ন প্রান্তে। আজ আসলে সাপ্তাহিক হাট বুধবার, কিন্তু যেহেতু আসলে হাটটি খুব সকাল থেকে শুরু হয়ে যায়, ভোর 6টা থেকে। তো যেহেতু বেলা বাড়ার সাথে সাথে, এখন বেলাও বাড়ছে, বেলা বাড়ার সাথে সাথে আসলে বেচা বিক্রির পরিমাণ কিছুটা কমতে শুরু করেছে। আমরা সকালবেলা যখন এসেছিলাম আসলে তখন এখানে অনেকগুলো ইঞ্জিন চালিত বোট ছিল, যেখানে আসলে আম, কাঁঠাল, লিচু এবং লটকন, ডাব, কলা সহ আসলে পাহাড়ের বিভিন্ন উৎপাদিত ফল ফলাদি ছিল। সেগুলো এখানে ছিল, এবং পাইকাররা এবং খুচরা বিক্রেতারা এখান থেকে আসলে সেগুলো কিনে নিয়ে সেগুলো তারা দেশের বিভিন্ন প্রান্তে সেগুলো বিক্রির উদ্দেশ্যে নিয়ে যান। আমরা যদি আসলে একটু দেখানোর চেষ্টা করি, বা এখানে যে ইঞ্জিন চালিত বোট থেকে আম সেগুলো ট্রাকে ভরা হচ্ছে, এবং এই ট্রাক আসলে চট্টগ্রাম, নোয়াখালী, খুলনা এবং ঢাকা সহ দেশের অন্যান্য বাজারে আসলে এই পাহাড়ের ফলগুলো ছড়িয়ে যাবে। এই পাহাড়ের ফলগুলোর একটি চাহিদা রয়েছে, কারণ আসলে এগুলো কোনো ধরনের বিষ এখানে প্রয়োগ করা হয় না, এবং একেবারেই ফরমালিন মুক্ত, বিশুদ্ধ। সে কারণে আসলে এগুলোর চাহিদা খুব বেশি। আর দামের ব্যাপারটা যদি আসলে বলি, দাম নিয়ে চাষিরা এবং বাগান মালিকরা কিছুটা হতাশার কথা আমাদেরকে জানিয়েছেন, কারণ এবছর আসলে বেশ এবছর আসলে বেশ ভালো পরিমাণ আম এবং কাঁঠাল উৎপাদন হয়েছে। তো তারা বলছেন আসলে কাঁঠালের দাম খুব কম, কারণ আসলে 10 থেকে 12 টাকার মধ্যে কাঁঠাল তাদেরকে বিক্রি করতে হচ্ছে। তেমনি পরিমাণ আমের দামও মিশু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী সময় আপনার সাথে হয়তো আবারও যুক্ত হব। আমরা একটু অন্য খবর যেতে চাই। মিরপুরে জনদুর্ভোগ নিরসনে নাগরিক সমাবেশে কথা বলছেন জামায়াতের আমির শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ঘন্টা 2 ঘন্টা ধরে আপনাদের সকলের কথা ইন্ডিভিজুয়ালি আমরা শুনতে পারতাম, কিন্তু আমার মনে হয় যে আপনাদের কষ্টের কথাগুলো কিছুটা হলে আমার কাছ থেকে চলে এসেছে। ড্রেনের সমস্যা, তারপরে ভাঙা রাস্তা, চুলায় আগুন জ্বলে না, বাথরুমে পানি পাওয়া যায় না, কিশোর গ্যাংয়ের সমস্যা, লাইট পোস্টের সমস্যা, এই সবগুলো মোটামুটি এসে গেছে। এখন দোয়া করেন আমরা সবাই মিলেমিশে একাকার হয়ে, এই দেশ আমাদের সবার, সরকারি দলেরও দেশ, বিরোধী দলেরও দেশ, 18 কোটি মানুষের দেশ। এই দেশটাকে ইনশাল্লাহ আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাব। আমরা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করছি। এখানে আরও সরকারের এবং সিটি কর্পোরেশনের সিনিয়র ব্যক্তিবর্গ আছেন, সিটি কর্পোরেশনের সিইও আছেন, আরও অনেক দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন। তাদের সবাইকে এলাকাবাসীর পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। ইনশাআল্লাহ সবাই মিলে কাজ করেই দেশটাকে সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যাব। আল্লাহ হাফিজ। এখন আমি অনুরোধ করছি আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়ে এলাকাবাসীর প্রশাসক হিসাবে আমি একটু সংক্ষিপ্ত করতে চাইছিলাম। প্রশাসক হিসাবে আমাদের মিল্টন ভাই আপনাদের একটু দোয়া নেবেন, সালাম দিবেন, তারপরেই প্রতিমন্ত্রী মহোদয় তার কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওই স্টাইলও হইল না, আগের স্টাইলও হইল না। বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আজকে আসলে এখানে আসার উদ্দেশ্য হলো মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদের ভোটে নির্বাচিত, সারা বাংলাদেশ থেকে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এবং একটু আগে যিনি এখানে আপনাদের সামনে কথা বলছিলেন, আমার অত্যন্ত প্রিয় ভাজন, শ্রদ্ধেয় বড় ভাই, ঢাকা 15 আসনের আপনাদের দেওয়া ভোটে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য এবং বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় যিনি নেতৃত্ব দিচ্ছেন, বিরোধী দলীয় নেতা হিসেবে অত্যন্ত কৌশল অবলম্বন করে দেশের স্বার্থে, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য বর্তমান সরকারকে এবং জনাব মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে সহযোগিতা করছেন দেশ গঠনের জন্য ডক্টর শফিকুর রহমান, এবং উপস্থিত আছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী আমার অত্যন্ত প্রিয় আপনজন মীর শাহে আলম, এবং সিটি কর্পোরেশনের সম্মানিত সিও, প্রধান বর্জ্য ব্যবস্থাপক, নির্বাহী প্রকৌশলী, স্বাস্থ্য কর্মকর্তা, ওয়াসার এমডি আমিনুল সাহেব সহ এলজিএডি মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং আমার প্রিয় এলাকাবাসী এবং প্রিয় সাংবাদিক বন্ধুরা, এখানে বক্তব্যের কিছু নেই। গত পরশুদিন সংসদে দাঁড়িয়ে আমাদের বিরোধী দলীয় নেতা বাজেট পাশের মধ্য দিয়ে ঢাকা 15 আসনের উন্নয়ন কাঠামোকে গতিশীল করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে দায়িত্ব দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশ নিয়ে যেভাবে কাজ করেন, একইভাবে বিরোধী দলীয় নেতা ব্যস্ততা থাকে, উনি বলেছেন আপনার উপরে আমি ঢাকা 15 আসনের দায়িত্বভার দিলাম। সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেই দায়িত্ব গ্রহণ করে আমাদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহ আলমকে দায়িত্ব দিয়েছেন যে সরজমিনে বিরোধী দলীয় নেতা, সিটি কর্পোরেশনের আমি এবং আমার কর্মকর্তা সহ পরিদর্শন করে সেটাকে অগ্রাধিকার ভিত্তিতে কিভাবে বাস্তবায়ন দ্রুত সময়ের মধ্যে করা যায় সেটা নিয়ে কাজ করার জন্য সে আলোকে আজকে সকাল 9টা থেকে আমরা কাজ শুরু করেছি। মাননীয় সংসদ সদস্য একটু আগে বলেছেন শুরু হয়েছে, শেষ হয়নি। তবে আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। এখানে কোনো রাজনৈতিক বক্তব্য নয়। 18 বছর এই দেশ ছিল একটা অব্যবস্থাপনার মধ্যে। এটা সঠিক না বেঠিক? এইটাকে সঠিক করার জন্য, সমাধান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় বিরোধী দলীয় নেতা তারা চেষ্টা করছে, আমরা তাদেরকে সহযোগিতা করব। রাস্তাঘাট বিভিন্ন জায়গায় কিন্তু হচ্ছে, চলমান আছে, সেটা চলমান থাকবে। অগ্রাধিকার ভিত্তিতে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, আমি নির্বাচনের আগেও গিয়েছি বিভিন্ন জায়গায়, একইভাবে মাননীয় বিরোধী দলীয় নেতাও বিভিন্ন জায়গায় নির্বাচনের সময় মত বিনিময় সভা করছে, একই চিত্র, পানি নেই, গ্যাস নেই। দর্শক, নাগরিক সমাবেশে কথা বলছিলেন জামায়াতের আমির শফিকুর রহমান সহ নেতাকর্মীরা। আমরা সেখানে সরাসরি যুক্ত ছিলাম। বৃষ্টি আর উজানের ঢলে তলিয়ে যায় তিস্তার তীরবর্তী এলাকা। ক্ষতিগ্রস্ত নিম্নাঞ্চলের বাসিন্দাদের মাঝে চলছে ত্রাণ বিতরণ কর্মসূচি। এ নিয়ে জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। আমরা সাব্বিরের সাথে এখন যুক্ত হব। সাব্বির, যেমনটি আসলে বলছিলাম যে ত্রাণ বিতরণ কর্মসূচি সেখানে চলছে, কি অবস্থা দেখছেন সেখানকার, সেই সাথে জানতে চাই ত্রাণ বিতরণ কর্মসূচি আসলে কোন মাধ্যম থেকে করা হচ্ছে এবং স্থানীয়রা আসলে কি বলছেন? রৌফ, আপনাকে ধন্যবাদ। আসলে গত বেশ কয়েকদিন থেকে লালমনিরহাটের তিস্তায় কিন্তু পানি বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করে এবং টানা কয়েকদিন কিন্তু একটা বন্যার পরিবেশ সৃষ্টি হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল নিম্ন অঞ্চলগুলোতে। এবং এরপরে লালমনিরহাটে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে লালমনিরহাটে 220 মেট্রিক টন চাল এবং 5,50,000 টাকা বরাদ্দ করা হয় তিস্তা পাড়ের যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আছে সেই পরিবারগুলোর মাঝে বিতরণ করার জন্য। ইতিমধ্যে আজকে লালমনিরহাটের যে ভোটবাড়ি ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নটি কিন্তু একেবারে ক্ষতিগ্রস্ত। এই ইউনিয়নটি যখনই বন্যা আসে এই ইউনিয়নটি কিন্তু ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির মধ্যে পড়ে। আজকে সকাল 11:30টায়
এখানে ত্রাণ বিতরণ করার কথা রয়েছে। এখানে লালমনিরহাট 2 আসনের যিনি মাননীয় সংসদ রয়েছেন রুকনউদ্দিন বাবুল, তিনি এখানে এসে ত্রাণ বিতরণ করবেন। আমরা ইতিমধ্যে দেখছি যে আসলে বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তারা ত্রাণ নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে পরিষদে এসেছেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ভোটমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ফরহাদ হোসেন। আমরা তার সঙ্গে কথা বলবো। আসলে জনাব ফরহাদ হোসেন আছেন, আপনার ইউনিয়নে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয় প্রতি বছর বন্যায়? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমার ভোটমারা ইউনিয়নের 9টি ওয়ার্ডের মধ্যে 7টি ওয়ার্ডেই তিস্তা নদী বিদ্যুৎ অঞ্চলে। তিস্তা নদীর মাঝখানে 4টি ওয়ার্ড এবং তিস্তা নদীর ধারে 3টি ওয়ার্ড। মোট প্রতি বছরেই এই বন্যা মৌসুমে কিংবা আকস্মিক ভারতের যে পানি ছেড়ে দেওয়ার কারণে প্রতি বছরেই আকস্মিক এই বন্যার কারণে প্রায় 2000-এর ঊর্ধ্বে পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ঠিক তেমনি এবারও হয়েছে। গত 3 দিন আগে ভারতের যে প্রবল যে ঢেউয়ের কারণে, প্রবল নদী স্রোতের কারণে আমার তিস্তা নদীর ইতিমধ্যে মূল তিস্তার প্রায় 15-16টি বাড়িঘর স্থানান্তরিত হয়েছে এবং 2000-এর অধিক পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছেন। তো আমি এটি তাৎক্ষণিকভাবে ইউনো মহোদয় আমাদের মাননীয় সাংসদের সঙ্গে যোগাযোগ করলে ওনার নির্দেশে ইউনো মহোদয় তাৎক্ষণিক এসে পরিদর্শন করে ইতিমধ্যে 30 কেজি করে চাল 50 জন পরিবারের মধ্যে বিতরণ করেছে। আসলে দেখছি যে আসলে বন্যার সময় প্রায় বন্যা আসে, ভোটমারি ক্ষতিগ্রস্ত হয়। এই ত্রাণ বিতরণে কি আসলে চূড়ান্ত আপনারা কি মহাপরিকল্পনার কথা বলছেন কিনা? জি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমাদের বিশেষ করে আমাদের দীর্ঘদিনের দাবি যে আমাদের ত্রাণ চাই না, আমরা স্থায়ীভাবে আমাদের ব্রিজ, বিদ্যুৎ সহ নদী ভাঙ্গন রোধ তথা ইদানিং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে যে তিস্তা বাঁচাও আন্দোলন, ইনশাল্লাহ সেই আন্দোলনের স্রোতে বর্তমান সরকার আমাদের বিএনপি জনবান্ধব সরকার ইনশাল্লাহ কর্মসূচি হাতে নিয়েছেন। আমাদের যে প্রাণের দাবি সে মহাপরিকল্পনা হচ্ছে রোভ। আসলে তিস্তা পাড়ের মানুষ ত্রাণ নিল, তাদের কথা হচ্ছে যে তারা আসলে ত্রাণ চাচ্ছে না, তারা চাচ্ছে এই তিস্তার স্থায়ী সমাধান, তারা মহাপরিকল্পনা বাস্তবায়ন চায়। এই হচ্ছে লালমনিরহাটের ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণের সর্বশেষ। রোভ। সাবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। গুলশানে বাংলাদেশে ফ্লাইট পরিচালনাকারী দেশি বিদেশি এয়ারলাইন্সের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে রয়েছে সহকর্মী নাইম আবির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আবির, প্রোগ্রাম সম্পর্কে আসলে বিস্তারিত আপনার কাছে জানতে চাই যে কি আয়োজন করা হয়েছে সেখানে এবং সেই সাথে কারা কারা সেখানে উপস্থিত হবেন। আসলে বাংলাদেশে প্রথমবারের মতো যারা ফ্লাইট অপারেট করে দেশি এবং বিদেশি মোট 16টি এয়ারলাইন্সের অংশগ্রহণে এভিয়েশন এবং ট্যুরিজম বিটের যে সাংবাদিকদের ফোরাম এডিজিএফবি তাদের আয়োজনে একটি এএফসি এয়ারলাইন্স ফুটবল কাপ অনুষ্ঠিত হচ্ছে এবং বিশ্বকাপের উন্মোদনকে মাথায় রেখেই এই অনুষ্ঠানটি আয়োজন হচ্ছে, যেটি আজ উদ্বোধন হয়ে গেল এবং উদ্বোধনী অনুষ্ঠানে যে 16টি দল রয়েছে সেই দলের ক্যাপ্টেন, বিদেশি এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার তারা এখানে অংশগ্রহণ করেছে। এই টুর্নামেন্টের যে আয়োজক এটিজিএফবির সভাপতি তার সাথে একটু কথা বলতে চাই। এদিকে তানজিব ভাই, আপনাকে একটু স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন আজকের যে এই আয়োজন এটিজিএফবির প্রেসিডেন্ট তানজিম আনোয়ার, তার সঙ্গে একটু কথা বলতে চাই। জানতে চাই যে এই প্রথমবারের মতো এই আয়োজনটি হচ্ছে, সার্বিকভাবে প্রস্তুতি কেমন এবং কি উদ্দেশ্য কি এই আয়োজনটি? প্রধান উদ্দেশ্য যেটা, আমরা যেহেতু এই সেক্টরে সাংবাদিকতা করি, আমাদের সাথে যেন সাংবাদিকদের সাথে স্টেক হোল্ডারদের একটা সম্পর্ক করা, এটা ছিল আমাদের ফার্স্ট অবজেক্টিভ। সেকেন্ড অবজেক্টিভ যেটা আমরা দেখেছি যে বিভিন্ন কর্পোরেট সেক্টরে নানা রকম স্পোর্টস হয়, ব্যাংকিংয়ে হয়, ইন্স্যুরেন্সে হয়, অন্যান্য সেক্টরগুলোতে হয়, টেলকোতে হয়। এতগুলো বিদেশি এয়ারলাইন্স আমাদের এখানে অপারেট করে। আমি যদি ফরেন এয়ারলাইন্স আমার লোকাল ক্যারিয়ার ধরি S4D+, সো এই পর্যন্ত এতদিনে কোনো স্পোর্টস বা তাদের এই যে টিকেটিং এবং ফ্লাইট অপারেশনের বাইরে কোনো ইন্টারাকশন হয়নি। সো সেখান থেকেই আসলে এই বিশ্বকাপের এই উন্মাদনাকে পুঁজি করে এয়ারলাইনগুলোকে একসাথে নেওয়া। আপনারা আজকে দেখেছেন, ইটস নট আ প্রফেশনাল ফুটবল ম্যাচ, বাট ইটস আ ফান গেম। সো আমরা মনে করি যে এই এয়ারলাইন্সগুলোর মধ্যে একটা ফ্রেন্ডশিপ, মেলবন্ধন এবং আমরা যারা সাংবাদিক আছে তাদের সাথে এটা একটা সম্পর্ক অনেক তৈরি হবে। জি, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই শুনলেন যে আমাদের সঙ্গে যে এটিজিএফবি সভাপতি ছিলেন, এছাড়াও আমি একটু ইউএস বাংলার এখানে জিএম পিআর রয়েছেন কামরুল ইসলাম, একটু জানিয়ে রাখতে চাই যে ইউএস বাংলাও এই টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করছে। আপনার কাছে জানতে চাই যে প্রথমবারের মতো আয়োজন, সব মিলিয়ে কেমন লাগছে?
আমি বলবো যে আসলে বাংলাদেশের ইতিহাসে এভিয়েশনকে নিয়ে এইভাবে আসলে বিগত দিনে কোনো ধরনের আয়োজন হয় নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। এই জন্য এটিজেপিকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সাথে সাথে এয়ারলাইন্স কিংবা এভিয়েশন যে একটা ফ্যামিলি, এই টুর্নামেন্টের মাধ্যমে আসলে সেটাকে আরও বেশি প্রকাশ করার একটা সুযোগ পাবো আমরা। এবং আমাদের ভিতরে যে বন্ডিংটা আছে, আমার কাজের বাইরে যে আমাদের একটা মানে ক্রীড়া বলেন, সামাজিকতা বলেন, সব কিছুর মধ্যে একটা সম্পৃক্ততা আছে, এই টুর্নামেন্ট সেটাকে আসলে তুলে ধরার চেষ্টা করবে। এবং ইউএস বাংলার জন্য শুভকামনা। রৌফ, আপনি নিশ্চয় শুনছিলেন আমরা এখানে দুজনকে পেয়েছিলাম। একজন হচ্ছে এই যে অনুষ্ঠানটি, অর্থাৎ এই প্রোগ্রামটি হচ্ছে এএফসি এয়ারলাইন্স ফুটবল কাপ, সেই কাপের যিনি অতিথি ছিলেন ইউএস বাংলা থেকে এবং যিনি আয়োজক কমিটি এটি যে সভাপতি। সার্বিকভাবে একটু বলে রাখি, এই আয়োজনটিতে আগামী 3 এবং 4 তারিখ জুলাই মাসের এই 2 দিনই এই খেলাটি হবে। 16টি দল একে অপরের সঙ্গে মোকাবেলা করবে, যার মধ্যে 4টি দেশের এয়ারলাইন্স রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আছে, এয়ার এস্ট্রা রয়েছে, ইউএস বাংলা এয়ারলাইন্স রয়েছে এবং নভো এয়ার রয়েছে। এছাড়াও 12টি এয়ারলাইন্স আছে যারা ফরেন এয়ারলাইন্স, অর্থাৎ বিদেশি এয়ারলাইন্স। যদি আমি বিদেশি এয়ারলাইন্সগুলোর কথা বলি তাহলে আবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ফিফা বিশ্বকাপে চলছে রাউন্ড অফ 32 এর খেলা। সুইডেনকে 3-0 গোলে হারিয়ে শেষ 16তে উঠেছে ফ্রান্স। আইভরি কোস্টের বিপক্ষে 2-1 গোলে জিতে রাউন্ড অফ 16 নরওয়ে। অন্যদিকে ঘরের মাঠে ইকুয়েডরকে 2-0 গোলে হারিয়ে 40 বছর পর নক আউট ম্যাচ জিতেছে মেক্সিকো। 3 ম্যাচের খুঁটিনাটি জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ। তিনি বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন। মামুন, আপনার কাছে একটু জানতে চাই যে শেষ যে ম্যাচটি আসলে অনুষ্ঠিত হলো ফ্রান্সের, সেখানে 3-0 গোলে আসলে জয়যুক্ত হয়েছে ফ্রান্স। আপনার কাছে একটু জানতে চাই যে বিশ্বকাপে ফ্রান্সের পারফরমেন্স আসলে কেমন দেখছেন? টপ নচ পারফরমেন্স। এই ফ্রান্সকে বিশ্বকাপের অন্যতম দাবিদার বলা হচ্ছে, ধরা হচ্ছে। সব কিছু মিলে তাদের পারফরমেন্স বলেন, শক্তিমত্তা বলেন, গতি বলেন, ফাস্ট ফুটবল বলেন, সব দিক থেকে। এবং আপনি যদি দেখেন তাদের গোল স্কোরিং ক্ষমতা অনেক জনের আছে। এমবাপ্পে গোল করছেন, ডেম্বেলে গোল করছেন, আজকে আরও একজন গোল করেছেন এবং তাদের সেই অ্যাবিলিটিটা আছে। আপনি যদি সামনের দিকে ফ্রান্সের 4-5 জন ফুটবলারকে দেখেন, তাদের যে পরিমাণে গতি, সেই পরিমাণে গতি আপনি বিশ্বকাপে অন্য ফুটবলারদের মধ্যে পাবেন না। তো এই জায়গায় ফ্রান্স অনেকটা এগিয়ে থাকবে। ফাস্ট ফুটবল খেলে তারা ফ্রান্স আগে থেকেই, এবার বিশ্বকাপ আমরা সেটা দেখতে পাচ্ছি। ডেম্বেলেকে নিয়ে একটু আলাদা করে বলতে চাই, এই বিশ্বকাপে 6টা গোল করে ফেলেছেন লিওনেল মেসির পাশে, এখন সমান 6টা গোল তার। শুধু তাই নয়, বিশ্বকাপের নক আউট পর্বে কোনো ফুটবলার যদি সর্বোচ্চ গোল করে থাকেন সেটাও কিলিয়ান এমবাপ্পে। নকআউট পর্বের কথা বলছি। বিশ্বকাপে যদিও এখনও সর্বোচ্চ গোল স্কোরার মালিক লিওনেল মেসি, তবে নকআউট পর্বের সর্বোচ্চ গোল কিলিয়ান এমবাপ্পের। এই যে দৌড়টা লিওনেল মেসির সাথে এমবাপ্পের গোল্ডেন বুট জেতার বা গোল্ডেন বল জেতার, সেই দৌড়টা কিন্তু বেশ ভালোভাবে চলছে। এবং ফ্রান্স যদি ফাইনালে যায়, ফ্রান্স সেই পর্যন্ত যাওয়ার দাবিদার এবং তাদের সেই যোগ্য টিম আছে, তাহলে কিলিয়ান এমবাপ্পে এবং লিওনেল মেসির মধ্যে আসলে মূল লড়াইটা হবে। সেটা দেখার জন্য হয়তোবা ফুটবল ভক্তরা অপেক্ষা করছেন। যদিও রাউন্ড অফ 16-এ প্যারাগুয়ে হচ্ছে ফ্রান্সের প্রতিপক্ষ, সেখানেও ফ্রান্স নিশ্চিতভাবেই ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামবে। মামুন, আপনার কাছে আসলে আরও একটি বিষয় একটু জানতে চাই। আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে ব্রাজিল এবং নরওয়ে কিন্তু শেষ 16তে মুখোমুখি হতে যাচ্ছে। কোন দলকে আসলে পারফরমেন্সের ভিত্তিতে কোন দলকে এগিয়ে রাখতে চাচ্ছেন? শেষ ম্যাচটা দেখেন, সবশেষ ম্যাচের সেকেন্ড হাফটা আলাদা করে দেখেন। টপ নচ ব্রাজিলকে পেয়েছি, সেই সাম্বার ছন্দ সাথে ব্লেন্ড করা হয়েছে আধুনিক ফুটবলকে। ডন কার্লো আনচেলত্তি তিনি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পরে এই দলটাকে নতুনভাবে সাজানোর যে চেষ্টাটা করছেন, নতুন করে যে মিক্স আপের চেষ্টাটা করছেন, সেই চেষ্টায় ব্রাজিলকে গ্রুপ পর্বের ব্রাজিলের থেকে নকআউটের ব্রাজিলকে একেবারে ভিন্ন মনে হয়েছে। টাইটেল রেসে থাকার মতো দল মনে হয়েছে এবং সেই জায়গায় ব্রাজিলের মূল মাস্টার মাইন্ড কার্লো আনচেলত্তি এবং সেই সাথে নেইমার কিন্তু এখনও প্রিজার্ভ আছেন। মাত্র একটা ম্যাচে খেলেছেন এই বিশ্বকাপে, 15 মিনিটের জন্য মাঠে নেমেছেন। তাকে এখনও পর্যন্ত প্রিজার্ভ করে রেখে দিয়েছে আনচেলত্তি। ফুল ফিট নেইমারকে আমরা হয়তো বা শেষ ষোলোতে দেখতে পাবো। নরওয়ের বিপক্ষে ব্রাজিল নিশ্চিতভাবেই ফেভারিট হিসেবে নামবে, তবে যে হালান্ডের কথা আলাদা করে না বললেই নয়, তিনি একাই আসলে ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন। দিনটা যদি হালান্ডের হয় তাহলে ব্রাজিলের জন্য হয়তো বা কিছুটা হলেও শঙ্কা কাজ করছে, সেই সংখ্যা নিয়ে আসলে তাদেরকে মাঠে নামতে হবে। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির প্রথম দিনে রাজধানীর রায়ের বাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদের গণকবর জিয়ারতে এসেছেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি সেখানে কথা বলছেন, আমরা সেখানে সরাসরি যুক্ত হব।
আমরা ধ্রুবর কাছে যাব, সেখানে ধ্রুব আছেন, আমরা সেখানকার পরিস্থিতি একটু দেখে আসতে চাই। আজকে জুলাইয়ের প্রথম দিন, সেই রক্তাক্ত জুলাই, যে গত 2 বছর আগে কিন্তু জুলাই যেই আন্দোলনকে কেন্দ্র করে আসলে একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। তো প্রতি বছরই কিন্তু এই জুলাইটাকে বিশেষভাবে উদযাপনের চেষ্টা করে জাতীয় নাগরিক পার্টি। তো এই বছর যেটি করা হয়েছে, দেশ গড়তে জুলাই জাগরণ নামে একটি কর্মসূচি নেওয়া হয়েছে 36 দিন ব্যাপী। সেটির আজকে প্রথম কর্মসূচি হিসেবে রায়ের বাজারের যে জুলাই গণ অভ্যুত্থানের যারা শহীদদের যে গণকবর, সেই গণকবরে আসলে নাহিদ ইসলামের নেতৃত্বে যারা সেই সময় সমন্বয়ক ছিলেন, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি সহ যারা ছিলেন আসলে, এবং যারা বর্তমানে এনসিপি শীর্ষ পর্যায়ের নেতা, তারা এখানে আছেন এবং এখন আসলে দোয়া অনুষ্ঠিত হচ্ছে। আমরা একটু দোয়া শুনতেছি। এদেশের সৈনিক হিসেবে কাজ করার তৌফিক আপনি দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন যেটি হলো যে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনা করে তারা রায়ের বাজার। ধ্রুব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দর্শক, এই ছিল স্টার নিউজ লাইভে, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।